আ ডলস হাউস বাই হেনরিক ইবসেন। হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক আ ডলস হাউস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষে কন্টিনেন্টাল লিটারেচার কোর্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নাটকটির গভীর বিশ্লেষণ সহজ ও সাবলীল বাংলায় আজকে আলোচনা করা হচ্ছে। তো প্রথমেই নাটকটির পরিচিতি ও প্রকাশনা সম্পর্কে জেনে নেই। নাটকের নাম হচ্ছে আ ডলস হাউস, বাংলা অর্থ হচ্ছে পুতুলের সংসার। নাট্যকার কে ছিলেন? নাট্যকার ছিলেন হেনরিক ইবসেন। তিনি ছিলেন আধুনিক নাটকের জনক। তাকে আধুনিক নাটকের জনক বলা হয়, ফাদার অফ মডার্ন ড্রামা। এটার ধরন জেনার কি ছিল? এটি একটি বাস্তববাদী সামাজিক নাটক, রিয়েলিস্টিক সোশ্যাল ড্রামা এবং মডার্ন ট্র্যাজেডি। প্রকাশকাল, এটি কখন প্রকাশিত হয়েছিল? 1879 সালের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেন থেকে এটি প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়। তো এই ছিল নাটকের পরিচিতি ও প্রকাশনা সম্পর্কে বিস্তারিত। তো এখন চলো আমরা এই নাটকের পটভূমি ও রচনার উদ্দেশ্য জেনে নেই। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পারপোজ, যে কেন এই নাটকটা লেখা হয়েছিল। ঐতিহাসিক পটভূমি, 19 শতকের শেষের দিকে ইউরোপীয় সমাজে নারীদের কোনো পলিটিক্যাল, ইকোনমিক বা সামাজিক স্বাধীনতা ছিল না। বিবাহিত নারীরা আইনি ও আর্থিকভাবে সম্পূর্ণ স্বামীর উপর নির্ভরশীল ছিল। তো এই নির্ভরশীলতাকে তুলে ধরাই ছিল এই নাটকের উদ্দেশ্য। তো বাস্তব অনুপ্রেরণা আর একটা বিষয় হচ্ছে, রাইটার নিজে তার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা বা অনুপ্রেরণা থেকে এই নাটকটি লিখেছেন। তো চলো সেটা জেনে নিই। ইবসেনের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন লরা কিলার। তার জীবনের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লেখা হয়েছে। মানে এই ঘটনার যে প্রোটাগনিস্ট, তার জীবনের যে ঘটনা বলে, এটা লরা কিলারের জীবনের সাথে মিলে যাচ্ছে, এরকম আর কি। রচনার উদ্দেশ্য, নাটকটি কেন রচনা করা হয়েছিল? তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভণ্ডামি, বৈবাহিক সম্পর্কের আড়ালে নারীর অবদমন এবং কৃত্রিম সামাজিক নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলাই ছিল এই ইবসেনের মূল উদ্দেশ্য। তো বোঝাই যাচ্ছে এটা একটা নারীবাদী টাইপের প্লে হতে যাচ্ছে। তো এখন আমরা ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জেনে নেই। প্রথম যে ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, তিনি হচ্ছেন নোরা হেলমার, নাটকের কেন্দ্রীয় চরিত্র। সে টরভাল্ড হেলমারের স্ত্রী এবং 3 সন্তানের মা। তো নোরা হেলমার আর তার হাজবেন্ডকে টরভাল্ড হেলমার, নামগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট। শুরুতে তাকে চপল, অবুঝ ও পরনির্ভরশীল মনে হলেও নাটকের শেষে সে একজন অত্যন্ত স্বাধীন চেতা ও আত্মসচেতন নারী হিসেবে আত্মপ্রকাশ করে। সেকেন্ডে আছে টরভাল্ড হেলমার, কে? ওই যে নোরা হেলমারের হাজবেন্ড, নোরার স্বামী এবং একজন নবনিযুক্ত ব্যাংক ম্যানেজার, মানে সম্প্রতি সে ব্যাংকের ম্যানেজার হিসেবে নিযুক্তি লাভ করেছেন। সে নোরাকে ভালোবাসে, তবে তা একজন মানুষ হিসেবে নয়, বরং নিজের একটি খেলনা বা পোষা পাখির মতো। তার কাছে নিজের সামাজিক স্ট্যাটাস ও অহংকারই সবচেয়ে বড়। মানে বোঝা যাচ্ছে যে টরভাল্ড হেলমার তার স্ত্রী নোরা হেলমারকে খুব একটা গুরুত্ব দিত না আর কি। তারপরে আছে নিলস ক্রকস্ট্যাট। এই নিলস ক্রকস্ট্যাটকে টরভাল্ডের ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ও আইনজীবী। টরভাল্ডকে মনে আছে? ওই যে প্রোটাগনিস্ট, যে তার হাজব্যান্ড। তো তার ব্যাংকের একজন সাধারণ কর্মচারী হচ্ছেন এই নিলস ক্রকস্ট্যাট। অতীতে নৈতিক স্খলনের কারণে সমাজে সে অপদস্থ। নিজের চাকরি ও সামাজিক অবস্থান টিকিয়ে রাখতে সে নোরাকে ব্ল্যাকমেইল করে। কিভাবে ব্ল্যাকমেইল করে, কেন করে, সবকিছু আমরা মূল ঘটনায় জানতে পারবো। এরপরে আছে ক্রিস্টিন লিন্ডে, নোরার স্কুল জীবনের পুরনো বান্ধবী। সে একজন অত্যন্ত বাস্তববাদী, পরিশ্রমী এবং নিঃসন্তান বিধবা নারী। নাটকের জটিলতা নিরসনে সে অনুঘটক হিসেবে কাজ করে। মানে বিভিন্ন ক্লাইম্যাক্সে আমরা তার উপস্থিতি দেখতে পাবো। এরপরে ছিল কে? ডক্টর র্যাঙ্ক। ডক্টর র্যাঙ্ককে হিলমারের পরিবারের একজন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি। সে টরভাল্ডের চেয়ে নোরাকে বেশি বোঝে এবং নোরাকে মনে মনে ভালোবাসে। তো এখন আমরা নাটকের ধারাবাহিক সারসংক্ষেপ জানবো, অ্যাক্ট বাই অ্যাক্ট সামারি। তো প্রথম অঙ্কটা কিরকম ছিল? সুখের আড়ালে গোপন সংকট। ক্রিসমাসের আগের দিন নোরা অনেক উপহার নিয়ে আনন্দে বাড়ি ফেরে। তার স্বামী টরভাল্ড নতুন বছরের শুরুতেই ব্যাংকের ম্যানেজার হতে যাচ্ছে, তাই তাদের আর্থিক কষ্ট দূর হতে চলেছে। মানে স্বামীর পদোন্নতি ঘটেছে। আর বাইরে থেকে বাহ্যিকভাবে দেখতে তাদের ফ্যামিলিটিকে খুবই হ্যাপি একটা ফ্যামিলি বলে মনে হতো। নোরার পুরনো বান্ধবী ক্রিস্টিন লিন্ডে কাজের সন্ধানে তাদের বাড়িতে আসে। ওই যে আমরা ক্যারেক্টার লিস্টে পড়েছিলাম, ক্রিস্টিন লিন্ডে কে ছিল? নোরার স্কুল জীবনের যে বান্ধবী। হঠাৎ করে তাদের বাড়িতে এসেছে কিসের জন্য? কাজের সন্ধানে।
নোরা লিন্ডের কাছে নিজের জীবনের একটি বড় গোপন ঘটনা প্রকাশ করে। তো এখান থেকেই মূলত মূল ঘটনা শুরু। কয়েক বছর আগে টরভাল্ড যখন মারাত্মক অসুস্থ ছিল, তখন ডাক্তার তাকে ইতালি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। টরভাল্ডের আত্মসম্মানে আঘাত লাগবে বলে নোরা তাকে না জানিয়ে নিজের মৃত বাবার জাল স্বাক্ষর ব্যবহার করে নিলস ক্রকস্টেডের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেয়। নোরা এখন নিজের খরচের টাকা বাঁচিয়ে গোপনে সেই রোধ শোধ করছে। অর্থাৎ এই যে নোরা, গল্পের প্রোটাগনিস্ট, তার স্বামীর অসুস্থতায় টাকা ধার নিয়েছে। ওই সময় স্বামীর অবর্তমানে বা বাবার অবর্তমানে টাকা ধার নেওয়াটা ছিল খুবই মারাত্মক একটা অপরাধের শামিল। কিন্তু সে তার স্বামীর এই করুণ অবস্থা থেকে তাকে বাঁচানোর জন্য এই কাজটি করেছে এবং সে মনে করেছে যে নৈতিকভাবে সে কোনো অন্যায় করেনি। তো টাকা নিয়েছিল পারপাস থেকে ওই যে তার স্বামীর অফিসের যে একজন কর্মচারী বা ক্লার্ক, নিলস ক্রকস্টেড, লোকটা খুব একটা ভালো টাইপের লোক ছিল না, তার কাছ থেকে। আবার গোপনে সে ঋণ শোধ করাও শুরু করে দিয়েছে অলরেডি। এদিকে কি ঘটেছে অন্য ঘটনা, এদিকে টরভাল্ড ক্রকস্টেডকে ব্যাংক থেকে বরখাস্ত করতে চায়। ওই যে টরভাল্ডকে, নোরার স্বামী, ক্রকস্টেডকে যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। তো কি করেছে টরভাল্ড, যেহেতু এখন তোমার ম্যানেজার হয়ে গেছে, এই জন্য সে ক্রকস্টেডকে ব্যাংক থেকে বরখাস্ত করতে চায়, কারণ ক্রকস্টেড খুব একটা ভালো মানুষ না, এটা সবাই জানে। চাকরি বাঁচানোর জন্য ক্রকস্টেড নোরার কাছে আসে যে তোমার স্বামীকে বলো আমাকে যাতে বরখাস্ত না করে দেয়, এবং হুমকি দেয়। কি বলে হুমকি দেয়? নোরা যদি তার চাকরি না বাঁচায় তবে সে নোরার এই জালিয়াতির কথা টরভাল্ডকে জানিয়ে দেবে। কেমন জালিয়াতি? ওই যে সে তার স্বামীকে না জানিয়ে টাকা ধার নিয়েছিল, এই কথাটা সে তার স্বামীকে জানিয়ে দিবে। তো এরকম একটা ব্ল্যাকমেল করে তাকে। তো দ্বিতীয় অঙ্ক, মানসিক যন্ত্রণা ও ব্ল্যাকমেল। ক্রিসমাসের দিন নোরা শোনালো ও ব্যক্তিগত উদ্যোগে, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে সম্ভবত। তো ক্রিসমাসের দিন নোরা উদ্বেগের মধ্যে কাটায়। সে টরভাল্ডকে অনেক অনুরোধ করে যেন ক্রকস্টেডের চাকরিটা না খাওয়া হয়। মানে স্বামীকে অনুরোধ করে যে তোমাদের অফিসের যে ক্লার্ক ক্রকস্টেড, তার চাকরিটা তুমি বরখাস্ত করে দিও না, তাকে রেখে দাও। কিন্তু টরভাল্ড মানে নোরার স্বামী নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং ক্রকস্টেডকে বরখাস্তের চিঠি পাঠায় যে আপনাকে আর আমাদের ব্যাংকে রাখা যাবে না, আপনি আজকে থেকে অন্য জায়গায় চাকরি খুঁজুন। তো এরই মধ্যে কি হয়, ডক্টর র্যাঙ্ক, ওই যে তাদের পারিবারিক একজন বন্ধু, সে নোরার সাথে দেখা করতে আসে যে কোনো একটা কারণে। নোরা তার কাছ থেকে কিছু টাকা সাহায্য চাওয়ার কথা ভাবছিল, কেন? যাতে ওই ক্রকস্টেডকে টাকাগুলো দিয়ে দিতে পারে। কিন্তু তখনই র্যাঙ্ক নোরার কাছে তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করে যে আমি তো তোমাকে ভালোবাসি বা এই টাইপের কিছু একটা। তো নৈতিক কারণে নোরা তার কাছ থেকে সাহায্য নিতে পারে না, কারণ এটা অন্যায়। একে তো পরকীয়া প্রেমে জড়ানো অন্যায়, তারপরে তার কাছ থেকে টাকা নেওয়া তো আরো অন্যায়। তো নোরা একরকম তাকে অ্যাভয়েড করে। অন্যদিকে চাকরি হারিয়ে ক্ষুব্ধ ক্রকস্টেড হেলমারের বাড়িতে আসে এবং টরভাল্ডের উদ্দেশ্যে একটি চিঠি বাক্সে ফেলে যায়। হেলমারকে, ওই যে টরভাল্ড হেলমার। তো কি করেছে, নোরার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি তাদের বাড়ির যে চিঠি বক্স সেখানে ফেলে যায়, যেখানে নোরার জালিয়াতির সব প্রমাণ ছিল, যে আজকে সব ফাঁস করে দিব, আমার চাকরি খেয়েছিস, তোর সংসারে অশান্তি শুরু করে দিলাম, যা, এরকম। তো নোরা টরভাল্ডকে চিঠির বাক্স খোলা থেকে বিরত রাখতে একটি নাচের মহড়া শুরু করে, মানে যাতে তার হাজবেন্ড গিয়ে চিঠির বাক্স খুলে চিঠি পড়া না শুরু করে, তার সময় নষ্ট করে। কিভাবে সময় নষ্ট করে? নাচ শুরু করে, যে হাজবেন্ডকে নাচ দেখাচ্ছে, এবং চরম উন্মাদনার সাথে সে নাচতে থাকে। এই যে উন্মাদনার মতো সে নাচতে থাকে, এটা মূলত তার ভেতরের যে মানসিক ও আত্মিক যন্ত্রণা, সেই যন্ত্রণাটাই বের করে দেওয়ার চেষ্টা করে। তো অ্যাক্ট 3, সত্য প্রকাশ ও চূড়ান্ত পরিণতি। অবশেষে সত্য প্রকাশিত হয়। কিভাবে প্রকাশিত হয় দেখো। নাটকের শেষ রাতে লিন্ডে এবং ক্রকস্টেডের দেখা হয়। লিন্ডে কে ছিল? ওই যে নোরার ফ্রেন্ড, আর ক্রকস্টেড হচ্ছে ওর হাজব্যান্ড। তো এদের দুজনের দেখা হয়। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অতীতে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। তো লিন্ডে ক্রকস্টেডকে প্রস্তাব দেয় যে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। তো ক্রকস্টেড আনন্দে আপ্লুত হয়ে তার চিঠি ফেরত নিতে চায়। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। লিন্ডে হচ্ছে ওই প্রোটাগনিস্ট যে ছিল আমাদের গল্পে, তার ফ্রেন্ড, আর ক্রকস্টেডকে যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছে সেই ব্যক্তি। তো এদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। আর লিন্ডে যেহেতু এই নাটকের প্রোটাগনিস্টের
বন্ধু। তাই লিন্ডে কি করেছে, ক্রকস্ট্যাটকে কোনোভাবে আর কি কনভিন্স করেছে যে তুমি আমার ফ্রেন্ডের এত বড় ক্ষতি করো না। তো ক্রকস্ট্যাটকে যখন প্রস্তাব দেয় যে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারবে, তখন ক্রকস্ট্যাট আনন্দে আপ্লুত হয়ে যায়, আরে এটা তো খুব ভালো সংবাদ তার জন্য। তখন কি হয়, তার চিঠি ফেরত নিতে চায় যে না, তাহলে আমি আর লিন্ডের ফ্রেন্ডকে বিপদে ফেলাবো না। কিন্তু তখন লিন্ডে তাকে বাধা দেয়। কেন বাধা দেয়? লিন্ডে মনে করে হেলমার দম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য এই চরম সত্যটি সামনে আসা উচিত। কতদিন আর লুকোচুরি করে রাখবে, তারা সামনাসামনি এটার একটা মানে সমঝোতায় আসুক, এটা লিন্ডে চেয়েছেন। তো হেলমার দম্পতি কস্টিউম পার্টি থেকে ফিরে আসার পর টরভাল্ড চিঠির বাক্সটি খোলে, মানে গল্পের যে প্রোটাগনিস্ট ছিল তার হাজবেন্ড চিঠির বাক্সটি খোলে এবং ক্রকস্ট্যাডের চিঠিটি পড়ে। চিঠি পড়া মাত্রই টরভাল্ডের আসল রূপ বেরিয়ে পড়ে। সে নোরাকে একজন অপরাধী, মিথ্যুক, ভণ্ড বলে গালিগালাজ করে যে তুমি অনেক খারাপ মহিলা, তুমি কেন আমার অনুপস্থিতিতে টাকা হাতে গেলে, এরকম গালিগালাজ করতে থাকে। সে বলে নোরা তার সন্তানদের বড় করার যোগ্য নয়, যে তুমি আমার সন্তানদের জন্য পারফেক্ট মা হতেই পারো না। তবে সমাজের চোখে সম্মান বাঁচাতে তাদের এই ভণ্ড অভিনয় চালিয়ে যেতে হবে। মানে এভাবে বলে যে আমি আজকে থেকে তোমাকে ওয়াইফের মর্যাদা দেব না, কিন্তু সমাজ যাতে আমাদেরকে খারাপ না বলে তাই আমরা একসাথে থাকবো, কিন্তু আমাদের মাঝে কোনো ধরনের এরকম অ্যাফেয়ার বা কোনো ধরনের পারিবারিক সম্পর্ক কিছুই থাকবে না। ঠিক তখন কি ঘটে, ঠিক তখনই ক্রকস্ট্যাডের কাছ থেকে আরেকটি চিঠি আসে। ক্রকস্ট্যাডের উদ্দেশ্যটা আবার ঘুরে যায়। দেখো, সেখানে সে লিন্ডের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নোরার ঋণের সেই জাল দলিলটি ফেরত পাঠায়, মানে দলিল ফেরত দিয়ে দেয়। সব দাবি দাওয়া সে উঠিয়ে নেয়। দলিলটি দেখা মাত্রই টরভাল্ডের সুর বদলে যায়। সে আনন্দে চিৎকার করে বলে আমি বেঁচে গেছি। মানে দেখে যে সব ঝামেলা মিটে গেছে, তখন আবার সে আগের রূপে ফিরে আসে, ভালো হয়ে যায় এরকম আর কি। এবং নোরাকে আবার মাফ করে দিয়ে তার পুতুল বানিয়ে রাখার চেষ্টা করেন। অলরেডি নোরা তার হাতের পুতুল, কারণ সে নোরাকে কোনোভাবেই সামাজিক মর্যাদা দেয় না, শুধুমাত্র তার নিজের পছন্দ মতো নোরাকে সে ইউজ করতো। তো সে আবার চায় এভাবে পুতুল বানিয়ে রাখতে। কিন্তু নোরা এখন আর সেই আগের নোরা নেই। এই ঘটনায় নোরার চোখের পর্দা খুলে যায় যে আমি যার জন্য রিস্ক নিয়ে টাকা ধার নিয়ে তার চিকিৎসা করালাম, তাকে আবার পৃথিবীতে বাঁচিয়ে রাখলাম, সে আমাকে কি করলো, উল্টো চোখ রাঙালো। ওই যে বলে না, যার জন্য চুরি করি সেই হয় চোর, এই টাইপের আর কি ঘটনাটা হয়েছে। তো এই ঘটনায় নোরার চোখের পর্দা খুলে গেছে যে না, আমি তো তার জন্য আর চুরি করতে পারবো না, সে তো আমাকে বোঝে না। তো সে বুঝতে পারে বিগত ৮ বছর ধরে সে এমন একজন মানুষের সাথে বাস করেছে যে তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে নয়, বরং নিজের অহংকার এবং লালসার একটি পুতুল হিসেবে দেখে এসেছে। নোরা উপলব্ধি করে যে একজন ভালো স্ত্রী বা মা হওয়ার আগে তাকে একজন প্রকৃত মানুষ হতে হবে। সে তার সন্তানদের এবং স্বামীকে ছেড়ে বিয়ের আংটি ফিরিয়ে দিয়ে নিজের আত্মপরিচয় খোঁজার জন্য রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায়, মানে সে সংসার ত্যাগ করে। নাটকটি শেষ হয় নোরার চলে যাওয়ার পর বাড়ির সদর দরজা জোরে বন্ধ হওয়ার শব্দের মাধ্যমে। এই ছিল মূল ঘটনা, নোরার জীবনের একটা করুণ পরিণতি। আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। তো এখন মূল বার্তা বা মেসেজটা জানবো। একটি বৈবাহিক সম্পর্ক তখনই সার্থক হয় যখন সেখানে পারস্পরিক শ্রদ্ধা ও সম অধিকার থাকে। সমাজ বা পরিবারের তৈরি করে দেওয়া পুতুল না হয়ে প্রতিটি মানুষের, বিশেষ করে নারী, উচিত নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা। সোজা কথা, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকাটাই হচ্ছে বোকামি বর্তমান সময়ে। এটা তো অনেক আগের ঘটনা, তো আমাদের এখনকার সমাজ ব্যবস্থার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে আমি দেখছি। তো মূল বার্তাটা নারীদের জীবনে খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এরপর প্রধান থিম সমূহ, মেজর থিমস ফর এক্সাম। প্রথম থিমটাই হচ্ছে ফেমিনিজম অ্যান্ড ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, নারীবাদ এবং নারীর আত্মপরিচয়। নোরা সমাজ ও স্বামীর চাপিয়ে দেওয়া পুতুলের ভূমিকা অস্বীকার করে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস দেখায়। এটি নাটকের প্রধানতম থিম। সামাজিক ভণ্ডামি এবং কৃত্রিমতা, দ্য হিপোক্রিসি অফ বর্জিয়াস সোসাইটি। তৎকালীন সমাজে মানুষের ভেতরে নৈতিকতার চেয়ে বাইরের সম্মান বা স্ট্যাটাস কত বেশি গুরুত্বপূর্ণ ছিল তা টরভাল্ডের চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এরপরে আছে আর্থিক স্বাধীনতা এবং এর প্রভাব, মানি অ্যান্ড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। নাটকের প্রতিটি চরিত্রই অর্থের পেছনে ছুটছে। ক্রকস্ট্যাড ও লিন্ডের বেঁচে থাকার লড়াই এবং নোরার ঋণ নেওয়ার ঘটনা প্রমাণ করে যে অর্থ কিভাবে মানুষের সম্পর্ক ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করে। মিথ্যা বনাম সত্য,
ডিসিপশন ভার্সেস ট্রুথ। মিথ্যা বা গোপনীয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠা যে কোনো ঠুনকো সম্পর্ক যে একদিন ভেঙে পড়তে বাধ্য, নাটকটির সমাপ্তি তারই প্রমাণ। তো এই ছিল মূল থিম সমূহ। আশা করি আমি নাটকটি মোটামুটি সহজভাবে বোঝাতে পেরেছি। তো কারোর যদি এই বিষয়ের এই সহজ নোটগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নোটের লিঙ্ক শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।